নমস্কার বন্ধুরা, গরমের ছুটি তো চলেই এসেছে। তো তোমরা এখন কি প্ল্যান করছো? টয় ট্রেনে চেপে নিশ্চয়ই দার্জিলিং ঘুরতে চাইছো। তো যদি তোমরা ঘুরতে চাও তাহলে আমার এই ভিডিও ফলো করতে পারো। এখানে আমি তোমাদের কাছে ডিটেলস সমস্ত কিছু আলোচনা করব, দিয়ে দেবো ট্রেনের নম্বর, হোটেলের নম্বর, আর কোথায় কোথায় ঘুরবে, কেমন কি করবে, সমস্ত কিছু। তো দেখো, এই যে এখানে সমস্ত ট্রেনের মানে নাম, নম্বর, টাইম আর ভাড়া দিয়ে দিয়েছি, যেগুলো ট্রেনগুলো কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি সব ছেড়ে আসে। আর এখানে রয়েছে শতাব্দী এক্সপ্রেস, সমস্ত কিছু এসি কোচ, সমস্ত কিছু তোমাদের ভাড়া ডিটেলস দিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু বহরমপুরে থাকি, তাই আমরা খাগড়া স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো এই যে দেখছো, আমরা গিয়েছিলাম তিস্তা তোরসা, যেটা হাওড়াতে ছেড়ে আসে মোটামুটি 2টো নাগাদ, দুপুর 2টো নাগাদ। আর এটা এখন খাগড়া স্টেশনে আমাদের 6টা 40-এ আমরা খাগড়া স্টেশনে আমরা উঠেছিলাম। আর তারপর আমরা রাত্রি 2টোর সময় পৌঁছে গিয়েছিলাম ওই নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তোমরা চাইলে শেয়ার গাড়ি ভাড়া করতে পারো। সেক্ষেত্রে 3 সিটের গাড়িতে ভাড়া পড়বে তোমার মোটামুটি 500 টাকা, আর তার থেকে বেশি নিলে পরে 700-800 টাকার মধ্যে হয়ে যাবে। কিংবা তোমরা নিউ জলপাইগুড়ি থেকে 5 কিলোমিটার রাস্তা অটো করে এসে তোমরা তেনজিং নর্গে বাস স্টপেজ আছে যে শিলিগুড়ি, সেখানে আসতে পারো। আর সেখান থেকেও তোমরাও যেতে পারো দার্জিলিং। তো যাই হোক, আমরা যেটা করেছিলাম সেটা হলো গিয়ে, আমরা একদম ওখান থেকে হোটেল আর গাড়ি বুক করেছিলাম, খাওয়ার নয়, শুধু থাকার হোটেল। তো তার জন্য আমাদের 19,000 টাকা প্যাকেজ পড়েছিল। আমরা কাটা গাড়িতে যাইনি, কারণ বাইরে গিয়ে বেড়াতে গিয়ে মানে এভাবে করাটা ভীষণ কঠিন। তো তোমরা চাইলে এভাবে করতে পারো। আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে গিয়েছিলাম, আর সেখান থেকে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে দুপুর 2টোয় পৌঁছানোর পর, রাত্রি 2টোর সময় পৌঁছানোর পর অপেক্ষা করছিলাম। সকাল 5:30 পৌনে 6টার সময় আমাদের গাড়ি নিতে এসেছিলো ড্রপ করার জন্য। তো আমাদের এইখানে গাড়িতে করে যাব দার্জিলিং, আর দার্জিলিংয়ে সমস্ত ঘুরে দেখবো, আবার ফের আমাদের মিরিক হয়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছে দেবে। সমস্তটাই আমাদের প্যাকেজ ছিল, 19,000 টাকার মতো পড়েছিল। তো কোন হোটেলে ছিলাম, কোথায় ছিলাম, সেগুলো তোমরা দেখে নাও। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে বলে রাখি, ট্রেনের টিকিট অন্ততপক্ষে 1.5 থেকে 2 মাস আগে করবে। আর তা না হলে কিন্তু তোমাদের ওয়েটিং লিস্টে নাম পড়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের খুবই বিপদে পড়তে হবে, যেটা আমাদের সাথে হয়েছিল। আমরা 1 মাস আগে টিকিট কেটেছিলাম, কিন্তু এখন এতটাই ভিড়ভাট ওখানে যে যাওয়ার সময় অসুবিধা হয়নি, কিন্তু ফেরার পথে আমরা এতে কামরূপ এক্সপ্রেসের ট্রেন টিকিট করেছিলাম। কিন্তু 3জন ছিলাম আমরা, 3টের মধ্যে ওয়েটিংয়ে থেকে গিয়েছিল, কিন্তু 4 ঘন্টা আগে যে লিস্টটা দেয় সেটা দেখা গেল যে একটা সিট কনফার্ম হয়েছে আর 2টো হয়নি। তো যাই হোক, সমস্তটা আমাদের বাতিল করতে হয়েছিল। সেই জন্য তোমরা যদি যাবো ইচ্ছা করো, তাহলে কিন্তু অনেকটা আগে, প্রায় 1.5 থেকে 2 মাস আগে টিকিট কাটবে। তো এই যে আমাদের হোটেলের নাম ছিল মাউন্ট মেরিডিয়ান। আর এই যে দেখছো, তোমাদের দেখালাম পাহাড়ের গায়ে, এই রাস্তাটা দিয়ে একটু উপরে একটা বাঁক ঘুরে কিন্তু তোমরা মেল বাজার পেয়ে যাবে। আর এই যে আমার লিস্ট রইল, তোমরা কোথায় কোথায় কবে কবে যাবে সেই সব প্ল্যান। আর এইটা আমাদের হোটেলের রুম, ডবল সিটের মানে রুম ছিল। তো ভাড়া কত লেগেছিল সেটা তো তোমাদের বললাম, প্যাকেজ বুক করা ছিল। আর এটা ছিল মহাকাল হোটেল। তো এখানে এত সুন্দর খাবার যে আশেপাশের হোটেলগুলো ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও এখানে লাইন দিয়ে লোক ভিড় করে খাওয়া দাওয়া করছে, এতটাই টেস্টি খাবার ছিল। তো তোমরা এইটাতেও খেতে পারো। এটা মেলবাজার থেকে নিচে নেমে এসে একটুখানি নিচে এসে এই হোটেলটা। তো যাই হোক, তোমাদের থাকার আর খাওয়ার জায়গাগুলো বলে দিলাম। এখানে বিরিয়ানি তোমার 190 টাকায় পেয়ে যাবে। আর এমনি তুমি যদি প্লেন নিরামিষ ভাত নাও, সেখানে 130 টাকা প্লেট। আর যদি তুমি স্পেশাল থালি নাও, ভেজ থালি নাও, সেখানে 150 টাকা নেবে। কিন্তু ওই 2টো সবজি, ডাল, সালাড দেবে, আর তার সাথে ওই স্পেশাল বলতে একটা পনিরের রেসিপি দেবে। তো খাবারগুলো ভীষণই টেস্টি ছিল, তোমার বাড়ির মতোই রান্না, খুব ভালো ছিল। আর তারপর তোমরা হোটেলে পৌঁছে রেস্ট করে চলে এসো মহাকাল মন্দিরে। এই যে দেখো, বিকালে ওই 4টের দিকে চলে এসো। মেলবাজার থেকে ঠিক ডান দিকে একটা রাস্তা চলে গেছে,
তো সেখান থেকেই তোমরা এই মানে এই মন্দিরটায় চলে আসতে পারবে। ভীষণই সুন্দর, একটু উপরে উঠে গেলে তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে। তো এই মন্দিরটা অবশ্যই ঘুরে যেও। তারপর এখান থেকে নিচে গেলে ওই 5টার সময় করে তুমি তখন ওই মেল মার্কেটে থাকতে পারবে। সন্ধ্যের দিকে দৃশ্যটা খুবই সুন্দর। তো আমরা যেভাবে ঘুরেছিলাম সেই বর্ণনাগুলো তোমাদের দিচ্ছি, আর কবে কোথায় যাবে সেটাও তোমাদের লিস্ট আগে দিয়ে দিয়েছি। তো এখান থেকে ঘুরে আসার পর তোমরা মানে এই মহাকাল মন্দির থেকে ঘুরে আসার পর তোমরা এই যে মেলবাজারে একটু টাইম পাস করতে পারো। আর মেলবাজারে যে দেখছো ওই ডান দিকে রাস্তাটা সামনে, ওই দিকে গেলেই কিন্তু ওই মহাকাল মন্দিরটা, আর বাঁ দিকে এই রাস্তায় গেলে তুমি একটা মিউজিয়াম পাবে। আর ওই মিউজিয়ামের ভেতরে রয়েছে মেলবাজারের এই দার্জিলিং লেখা আছে। এই রাস্তা ধরেই তোমার চলে যেতে হবে, আর একটু সামনে গেলেই তোমার পড়বে। আর এখানে কিন্তু অবশ্যই রাত্রেবেলায় ছবি তুলো। এই যে চার্চটা পড়বে তার বাঁ দিকে এইটা হলো একটা মিউজিয়ামের মতো বলতে পারো। এর সামনে একটা সরস্বতী মন্দির রয়েছে। তো এখানে প্রচুর দোকানপাট রয়েছে, আর সন্ধেবেলায় যে সমস্ত খাবার দাবার, দার্জিলিং স্পেশাল মোমো, আরও সমস্ত কিছু খাবার দাবার। আর এখানে লাইটিং, এই যে এখানে তুমি সন্ধ্যের দিকটা কাটাতেই পারো। তো আমরা 3 দিন ছিলাম, 2 রাত্রি 3 দিনেই আশা করছি হয়ে যাবে ভ্রমণ। তো এখানে আমরা রোজই সন্ধ্যেবেলায় আসতাম, টাইম পাস করতাম, আর ভীষণই ভালো লাগতো এই জায়গাটা। তো যাই হোক, প্রথম দিন আমাদের যাওয়ার পর একটু রেস্ট করে বিকালের দিকে ছিল ট্যুর ওই মহাকাল মন্দির দেখা, আর তার সাথে ছিল ওই মেলবাজার ঘোরা। আর পরদিন সকাল 4টের সময় উঠে পড়বে, আর এই 4টের সময় তোমাকে নিয়ে যাবে টাইগার হিলে সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে রেডি হয়ে চলে যাচ্ছি। রাস্তায় মানে প্রচুর গাড়ি লাইন ধরে যাচ্ছিল সারিবদ্ধভাবে। তো চলো এখানে একটু ঘুরে আসি, দেখে আসি কেমন দেখা যাচ্ছে। আর আবহাওয়াটা কিন্তু আগের থেকে বেশ সুন্দরই ছিল। আগের সপ্তাহে বৃষ্টি হওয়ার জন্য অতটা ভালো হয়নি ওরা বলছিল, কিন্তু আমরা যাওয়ার পর আবহাওয়াটা বেশ ভালোই ছিল, রৌদ্র করজ্জ্বল। আর আমাদের সেই সঙ্গে দার্জিলিং ভ্রমণটাও খুবই সম্পূর্ণ সুন্দর হয়েছিল। তো তোমাদের প্যাকেজের মধ্যে প্রথম দিন রেস্ট করে একটু ওই মহাকাল মন্দির আর মেল মার্কেট দেখবে, আর দ্বিতীয় দিন সকাল সকাল চলে আসবে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য টাইগার হিলে। আর তারপর এখান থেকে যাবে বাতাসিয়া লুপ, আর তারপর জাপানিজ টেম্পল আর ঘুম মনেস্ট্রি। এগুলো তোমার লোকাল সিনগুলো প্রথম দিন রাখবে। তারপর রোপওয়েতে চাপতে পারো, তাহলে কিন্তু হাতে টাইম রেখে যাবে, কারণ রোপওয়েতে প্রচণ্ড ভিড় হয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি পরপর। মানে এই ভিডিওটা একটু বড় হয়েছে যদিও, কেন বলো তো, আমার দার্জিলিংয়ের প্রথমে যাওয়া থেকে আসা অবধি সমস্তটাই একটা করেছি, কেটে কেটে 2-3টে করা আছে। তোমরা চাইলে ওগুলো দেখতে পারো। 3 দিনের যে 3 দিন 3 জায়গায় ঘুরেছিলাম সেগুলো, তাও তোমাদের সুবিধার জন্য এটা সমস্তটা মিলিয়ে একটা করার চেষ্টা করেছি। ওই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তো তোমরা যারা দার্জিলিং যাবো ভাবছো, কিংবা কোথায় কি করবে কি না, তারা অবশ্যই তাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো যাই হোক, দেখতে থাকো। এই দেখো সূর্যটা কেমন উঠছে, মানে উদয় হচ্ছে, তার অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি রইল। আর ঠিক এর অপোজিটে রইল কাঞ্চনজঙ্ঘা। উত্তর দিক ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ের কোলে একটা ছোট্ট জায়গা দার্জিলিং, ভীষণই সুন্দর। প্রচুর লোকের সমাগম হয়েছে। তোমরা পারলে একটু সকাল সকালে যাবে, তাহলে ভালোভাবে দেখতে পাবে। এই যে দেখো কাঞ্চনজঙ্ঘাটা একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি সমস্ত কিছু ভিডিও বানাই, মানে আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ভালো সময়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর তোমরা যদি আমাকে একটু কমেন্ট লাইক করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগবে। তো ওই দেখো চাঁদটাও আকাশের মধ্যে ছিল, সেটাও তোমাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম। উপরে একদিকে সূর্য উঠেছে, একদিকে কাঞ্চনজঙ্ঘা, আর তার উপরে এই সাইডে রয়েছে চাঁদ মামা। তো যাই হোক, এখানকার দেখা শেষ হলে আমরা চলে আসব ঘুরে। তারপর এখান থেকে আমরা চলে যাব বাতাসিয়া লুপ, সেটাও অপূর্ব সুন্দর জায়গা। তো চলো আর একবার কাঞ্চনজঙ্ঘাটা দেখে নাও।
কারণ এত সুন্দর আবহাওয়ার জন্য আজকে ছবিটা খুব ভালো এসছে। সব দিন হয়তো এরকম থাকে না, মেঘ কিংবা কুয়াশা হলে এই দৃশ্যটা দেখা যায় না। একঘেয়েমি জীবন থেকে একদিন বাইরে আসতে চাইলে তোমরা কাঞ্চনজঙ্ঘা আসতেই পারো, মানে দার্জিলিংয়ে খুব কম খরচের মধ্যে তোমরা এই ট্যুরটা করতে পারবে। সিজনে এলে একটু ভাড়া বেশি পড়বে, 2 থেকে 2,500 মতো। আর যদি তোমরা অন সিজনে আসো সেখানে তোমাদের 1-1,500-এর মধ্যে হয়ে যাবে। যেমন শীতের সময় দার্জিলিং ট্যুরটা সবসময়ই হয়, তবে আমাদের যখন গরমকাল তখন ওখানে একটু ভালো দেখা যায়, ভালো আবহাওয়াটা থাকে। আর শীতের সময় যারা যাবে তারা একটু খরচ কম হবে, কিন্তু ওই ঠান্ডাটা একটু বেশি থাকবে এই আর কি। আবহাওয়াটা একটু ওই কষ্ট করে দেখতে হবে। তাছাড়া তোমার চাইলে দার্জিলিং সবসময় দেখা যায়। তো আমরা ওখানে দর্শন করে ওখানে একটু কফি খেয়ে, কফিও পাবে ওখানে, 25 টাকা কাপ নেবে। তোমার এমনি কাপেই দেবে, ওখানে কাগজের কাপ ব্যবহার করতে দেয় না নোংরা হওয়ার জন্য। তারপর আমরা ওখানে একটু কফি খেয়ে ওখান থেকে চলে এসেছিলাম বাতাসিয়া লুপ দেখার উদ্দেশ্যে। তো দারুণ সুন্দর এই জায়গা। এখানে এন্ট্রি ফি 50 টাকা, আর এখানে সাজুগুজু করতে গেলেও 50 টাকা। আর এই যে দেখছো দূরবীনগুলো রয়েছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, তো এগুলো 50 টাকা পার্সন। তো সমস্তটা তোমাদের কাছে বলে দিলাম। তো এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, আর এখানে রয়েছে ট্রেনের লাইন। এই ট্রেনের লাইনটা 180 ডিগ্রি 380 ডিগ্রি কোণ করে এক পাক ঘোরাবে তোমাকে। তো এখানে ভাড়াটাও বিশাল, বলতে বলতে একটা ট্রেন আমরা দেখতেও পেলাম, টয় ট্রেন। তো তোমরা এখানে ঘুরেও এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো। এই যে দেখো চারিদিকে সাজানো একটা পরিবেশ, আর একদিকে মেঘ ভেসে মিশে যাচ্ছে পাহাড়ের সাথে মেঘ, আর এই দিকে রয়েছে এই দূরবীনগুলো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। খুব পরিষ্কার আবহাওয়া হলে তবেই দেখতে পাবে, একটু মেঘ কিংবা কুয়াশা থাকলে কিন্তু দূরবীন দিয়েও কিছু দেখা যাবে না। তো যাই হোক, তোমরা চাইলে এটা করতেই পারো। ছেলে একটু সেজেছিল আর কি, আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। ভীষণই সুন্দর পরিবেশ, আমাদেরকে ভীষণ ভালো লেগেছিল। দেখো জায়গাটা কত সুন্দর, আর নীল আকাশের মধ্যে সাদা মেঘ, একদিকে সূর্য উঠেছে একদিকে পাহাড়, খুবই ভালো লেগেছিল। আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসে কিছু খেয়ে চলে এসেছিলাম ঘুম অনেস্ট্রি দেখার জন্য। ঘুম অনেস্ট্রির সামনে যাব রাস্তা, সেই সময় একটা টয় ট্রেন চলে এলো। টয় ট্রেনটা ওই সকালের দিকে একবার যায় আর বিকালের দিকে একবার আসে। এটা একদম তোমার জলপাইগুড়ি থেকে এই ট্রেনটা তোমার একদম পুরো দার্জিলিং শহরে ঘুরবে, একদম ঘুম স্টেশন থেকে শুরু করে। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রির মধ্যে মন্দির যে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখান থেকে আবারও আমার অন্য জায়গায় ঘুরে যাই। তো এখন চলে এসেছি এই যে জাপানিজ টেম্পল, আর ওই সাইডে রয়েছে পিস প্যাগোডা। তো এখানে চলে এসেছিলাম, এখানে কোনো এন্ট্রি ফি লাগেনি। জায়গাটা ভীষণই সুন্দর, প্রাকৃতিক পরিবেশে মনোরম পরিবেশ। তো তোমরা ওই জায়গাটা এলে অবশ্যই দেখে যাবে। সকালের সাথে মিষ্টি মধুর পাখির ডাক যেন পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। जहाँ तक की आपका
অনেকটা এরিয়া জুড়ে আর অনেকটা উঁচুর ওপরে রয়েছে এই পিস প্যাগোডা আর এই বৌদ্ধ স্তূপটা। তো যাই হোক, আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম পাহাড় গেন একদম আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে এই যে রক গার্ডেনটা একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা। তোমরা এখানটাতে অবশ্যই এসো। আর এখানে এন্ট্রি ফি মাথা পিছু 20 টাকা। তো এটা না দেখলে তোমাদের দার্জিলিং দেখাটাই তুমি মিস করবে। এত সুন্দর জায়গা, পাহাড়ি ঝর্ণা, নানা রকমের ফুল গাছ আর পাহাড়ি নানা রকমের গাছগাছালি দিয়ে সুসজ্জিত এই জায়গাটা। প্রাকৃতিক শোভা যেন একদম ঢেল মানে উথলে পড়ছে আর কি বলতে পারো। তো এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। আর তোমাদের তৃতীয় দিনে মানে তোমরা যদি রোপওয়েতে চাপতে চাও তাহলে কিন্তু একটু সময় আগে আসতে হবে, কারণ রোপওয়েতে ভীষণ লাইন পড়ে। এই রাস্তা বরাবর তুমি অনেক উপরে উঠে আসতে পারো। এই যে দেখো একদম গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। তো আমরা অনেকটাই উপরে উঠে গিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে এটা একদম পাহাড়ের উপর অবধি পুরোটাই এরকম করা গেছে। অতটা অবধি হয়তো যায়নি, কিন্তু এরকম করে ঘেরা ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা তারপর চলে এসেছিলাম কোথায় দেখো, ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম আবারও অন্য জায়গায়। তো এখানে একটা ওই মানে পাহাড়ে ওঠা শেখানোর একটা ব্যবস্থা ছিল তেনজিং পার্কিং বলে। তো ওখানে আমরা দাঁড়াইনি, কারণ পাহাড় ওঠার কোনো ব্যাপার ছিল না। আর তারপর আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মিশন। এই যে দেখো ভগ্নী নিবেদিতার ছবি লাগানো আছে। এই রামকৃষ্ণ মিশনের উপরে উঠে গেছিলাম পাহাড়ের উপরে। নিচের থেকে এই জায়গাটা দেখতে অতীব সুন্দর লাগছিল, কিন্তু ভিতরে কাজ হওয়ার জন্য কিছু দেখতে পাইনি, কিন্তু বাইরের থেকে এই মন্দিরটা ভীষণ ভালো লেগেছিল, তাই এটাও একটা জায়গায় ছবি তুলেছিলাম। আর তারপর আমাদের নিয়ে চলে এসেছিল অরেঞ্জ টি ভ্যালি গার্ডেনে, মানে অরেঞ্জ টি গার্ডেন বলতে এই যে এইটা। এই চা বাগানটা মোটামুটি বটে, কিন্তু তারপর আমাদের লাস্টের দিন যে বাগানটা দেখিয়েছিল ওই গোপালধারা, ওটা আরও সুন্দর। এটাও মোটামুটি বটে, কিন্তু ওর মতন অতটা সুন্দর নয়। যাই হোক, চা বাগানে যেতে গেলে তোমরা যাবে, কিন্তু কোনো চায়ের গাছে হাত দেবে না। চায়ের গাছে হাত দিলে 500 টাকা জরিমানা। আর তারপর আমরা চলে এসেছিলাম রোপওয়েতে আমাদের ওঠা হয়নি সত্য কথা বলতে, কারণ এখানে ভীষণ ভিড় ছিল। আমরা যখন রোপওয়েতে পৌঁছালাম তখন এত কিছু দেখার পর বেলা তখন 12:30 পৌনে 1 হয়ে গেছে। আর এখানে ভীষণই লাইন ছিল, আর লাইন থাকবে না বা কেন। এখানে যে রোপওয়ে রাস্তাটা প্রায় 5 কিলোমিটার রাস্তা, আর এটা 40 মিনিট টাইম ধরে দর্শকদেরকে ঘোরানো হয়। তাহলে বুঝতে পারছো এভাবে যদি যাওয়া হয় তো কতটা টাইম লেগে যাচ্ছে একটা রোপওয়ের পিছনে। আর সেই জন্য ভীষণ লাইন ছিল। 260 টাকা এন্ট্রি ফি ছিল। তো রোপওয়ে চাপা হলো না, ওখানে একটু দাঁড়িয়ে আমরা সমস্ত কিছু দেখলাম। আর তারপর চলে এলাম আমরা ফিরে। তো সেদিনের মতো আমাদের এখানেই শেষ ছিল, মানে সাইট সিনগুলো। আর আমাদের যেহেতু মেলের ধারে ছিলাম, তাই খাওয়া দাওয়া করে রেস্টের পর চলে এসেছিলাম মেলবাজারে। দেখো সুসজ্জিত মেলবাজার, একদম লোকারণ্য। এখানে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। ছিল নানা রকমের প্রসাধনী জিনিস আর সোয়েটার, চাদর, শীতের পোশাক এখানে তো বেশি রয়েছে। খুব ভালো ছিল জিনিসপত্রগুলো। আর খাওয়া দাওয়া তো ওই সাইডে আছে, বাঁ দিকে চলে গিয়ে যে বলেছিলাম স্টেডিয়ামের মতন আছে ওখানে। আর এটা একদম মেলের সামনে। জিনিসপত্রগুলো যত সুন্দর ভারী ভালো, তেমন দামও সেরকম খুব মানে বেশি। তো আমরা এই সমস্ত জিনিস খুব একটা বেশি কিনিনি বলতে পারবো না, কিন্তু আমরা পোশাক আশাক কিনেছিলাম প্রচুর। আর সেটাও কোথাও থেকে কিনেছিলাম, সেটা তোমাদের দেখাই চলো। বাইরের বাজারে দাম দর কিনতে পারলে ভালো, মানে করে কিনতে পারলে ওরা প্রচুর একটা জিনিসের দাম 3 ডবল বলবে, কিন্তু দাম দর করে তোমাদের বার্গেনিং করতে হবে। আর এখানে একটা দোকান রয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ওই দোকানটায় কিন্তু জিনিসের দামও সঠিক নেয়, কোম্পানির জিনিসপত্র দেয় আর খুব ভালো জিনিস দেয়। আমার তো মনে হয় তোমরা গেলে এই দোকানটাতেই কিনবে, খুব ভালো দোকান। দোকানটার নাম হলো গিয়ে, দাঁড়াও দেখাচ্ছি, আসছে।
তো এগুলোই সামনের দিকগুলো একটু তুলে রেখেছিলাম তোমাদের জন্য। এই যে এটা হলো মণিপুর হ্যান্ডলুম হাউস। এটা কিন্তু মেলে যাওয়ার আগে যে গান্ধী রোড রয়েছে তার যাওয়ার সময় ডান দিকে পড়বে। এই দোকানটা কিন্তু খুবই ভালো দোকান, বড় দোকান। তোমার এর মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, তোমরা গেলে ওই দোকানটা একবার ঢুকে দেখতে পারো, খুব ভালো। তো যাই হোক, আমাদের এখন তৃতীয় দিনের ভ্রমণ হলো। এখন আমরা রেডি হয়ে চললাম জু দেখার উদ্দেশ্যে। তো তোমরা দ্বিতীয় দিন জুটা করে নিতে পারো, কিন্তু আমাদের যেহেতু 4 দিন ছিলাম ওই জন্য আমরা তৃতীয় দিন করেছিলাম জুটা, কারণ তৃতীয় দিন তো হোটেলের মধ্যে বসে থাকতে সারাদিন ভালো লাগবে না, ওই জন্য আমরা জু দেখার উদ্দেশ্যে চলে এসেছিলাম। তোমরা চাইলে জুটা দ্বিতীয় দিনেও করতে পারো, কিন্তু সেটা একটু কষ্ট সাপেক্ষ হবে, তাহলে তোমাদের 3 দিন 2 রাত্রে হয়ে যাবে। আমরা যেহেতু 4 দিন 3 রাত্রি ছিলাম, সেই জন্য আমাদের তৃতীয় দিন আমরা জুটা করেছিলাম। তো চলো, জুটা একটু মানে উপরে উঠে যেতে হবে, নিচে গাড়ি পার্কিং করেছে, তাই আমরা চলছি এখন উপরে পাহাড়ের উপরে আছে। আর এই সমস্ত প্রাণীগুলো কিন্তু রয়েছে জুর মধ্যে। সব থেকে হলো বেশি এখানকার রেড পান্ডা, আর এখানে 110 টাকা করে এন্ট্রি ফি। এই জুটার নাম হলো গিয়ে পদ্মজা নেহেরু বোটানিক্যাল গার্ডেন বলতে পারো, জুলজিক্যাল পার্ক। তো এখান থেকে নিচে পাহাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর নিচে অনেক কিছু তোমার খাবার দাবার জিনিস পাওয়া যায়, সেগুলো তোমার কিনতে পারো চাইলে। আর এই যে দেখো, গেটের সামনে প্রচুর লাইন পড়ে গেছে। তো চলো, এখন আমরা লাইন ধরে টিকিট কেটে নিই, 110 টাকা করে মাথা পিছু টিকিট। আর তারপর আমরা মানে জুটা একটু ঘুরে দেখে নেব। ভীষণই সুন্দর গাছগাছালি ঘেরা পরিবেশ, মানে দেখতে এত ভালো লাগছিল, এত সবুজের সম্ভার। আর এখানে এলে তোমার এমনিতেই শরীর মন সমস্তটাই ভালো হয়ে যাবে। তো প্রথমে ঢুকে ডান দিকে রাস্তা ধরে চলে যাবে, দেখবে সেখানে রয়েছে রেড পান্ডা। তো আমরা বেশ ভালোভাবেই দেখতে পেলাম, কারণ ও বেশ ঘুরে ফিরে কাছে। আর বাম দিকে রাস্তা বরাবর সামনে গেলে দেখতে পাবে বিয়ার ভাল্লুক, আরও নানা রকমের পাখি, আরও অনেক কিছু ছিল, সেগুলো কিছু তুলে রেখেছি তোমাদের জন্য। তো তোমরা শুধু ছবিতে দেখলে হবে না, অবশ্যই যাবে, নিজের চোখে দেখে আসবে। সমস্ত বাসা সমস্ত কিছু করে রেখে দেওয়া হয়েছে, নানা রকমের পাখি রয়েছে। এই যে রেড পান্ডা বাসার মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে গাছের ডালের মধ্যে। আর নানা রকমের ছবি তোলারও ব্যবস্থা রয়েছে এখানে, তোমরা তুলতে পারো চাইলে। আর এই যে রয়েছে চিতা, আর এই যে সাদা বাঘ, এটা কি লেপার্ড নাকি বলছিল, আমি অতটা ঠিক জানি না। তো যাই হোক, ওখান থেকে দেখে আমরা সেদিনের মতো চলে এসেছিলাম। আর তারপর দিন তো আমরা যেহেতু মিরিক ভায়া হয়ে আমরা জলপাইগুড়ি আসবো স্টেশন, সেই জন্য আমরা রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন রেডি হয়ে গেছি। আমরা এইগুলো দেখতে দেখতে আসবো সুন্দর দার্জিলিংকে। আমরা টাটা বাই বাই করে ওখান থেকে চলে আসছি সুন্দর গোছানো পাহাড়ি বাড়িঘরগুলো। এই যে এইগুলো এত ভালো লেগেছিল, যেটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আর তারপর আমরা পাহাড়ি পথ ধরে, আজকেও আমাদের রয়েছে অনেক কটা পয়েন্ট, সেইগুলো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো পাহাড়ি রাস্তা বেয়ে আস্তে আস্তে আমরা চলে এসেছি পাইন ফার ওক বাগানের মধ্য দিয়ে রাস্তা। আর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব লেপচা জগতে। প্রায় এই রাস্তাটাও কম নয় গো, এটা অনেকটাই রাস্তা।
পাহাড়ের উপরে ছড়িয়ে থাকা গাছপালা, বাড়ি ঘর আর সমস্ত কিছুই যেন অপূর্ব সুন্দর লাগছিল। সমস্তটাই ক্যামেরা বন্দি রয়েছে। আর আমরা এখন লেপচা জগতের মধ্যে দিয়ে গাড়িতে যাচ্ছি আর ছবি তুলছি। আর একটু গিয়ে আমাদের গাড়ি পার্কিং করবে। বৃষ্টি হলে এই জায়গাগুলো প্রচণ্ড কাদা হয়ে যায়, সেক্ষেত্রে পাহাড়ের উপরে উঠতে কষ্ট হবে, কারণ স্লিপ কাটে। কিংবা কুয়াশা হলেও এত সুন্দর ছবি আসে না। সেই দিনকে যেহেতু রৌদ্র করজ্জ্বল আবহাওয়া ছিল, তাই খুব ভালো লেগেছিল। তো আমরা এখন এখানে পৌঁছে গেছি। আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি মাথা পিছু 20 টাকা। অনেক খারাপ পর্বত, তোমরা চাইলে পরে উপরে উঠতে পারো, ছবি তুলতে পারো। আর উপরের দিকটাতে সূর্যগুলো আসছে আর ভীষণই সুন্দর লাগছে। চারিদিকে লম্বা লম্বা পাইন গাছের মানে বন বলতে পারো। আর এটা এখানে করে রেখেছিল মানুষরা এনজয় করবে বলে, ছবি তুলবে, এনজয় করবে, সেই জন্য। চলে এসেছি লেপচা জগৎ, দেখে নাও বন্ধুরা। চারিদিকে পাইন গাছে মনোরম দৃশ্য। আর রৌদ্রকরজ্জ্বল দিন, ওই জন্য আরো সুন্দর লাগছে। উপরটা দেখো, উপরটা গাছের ফাঁকে ফাঁকে রৌদ্রের ছটা আসছে, কি দারুণ লাগছে না? এটা কিন্তু সবার ভাগ্যে দেখা হয়নি। আবহাওয়াটা যেহেতু ভালো ছিল, এর জন্য এটা ভালো লাগছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মাঝে মাঝে, তো ভাগ্যে থাকলে দেখতেও পারো। আবার মেঘ আবহাওয়া থাকলে পরে অতটা দেখা যাবে না। কি দেখলাম উপরে গিয়ে তাহলে। তো যাই হোক, লেপচা জগতের অপূর্ব সৌন্দর্য নেওয়ার পর আমরা ঘুরে চলে এলাম আবারও গাড়ির মধ্যে। আর এখন আমরা পৌঁছে যাব রাস্তার মধ্যে দিয়ে নেপাল সীমান্তে। তো নেপাল সীমান্তে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে নিচের দৃশ্যটা ভীষণই সুন্দর লাগে। তবে এখানে তোমরা নেমে কিছু ছবি তুলতে পারো কিংবা কিছু কেনাকাটাও করতে পারো, সমস্ত কিছুই রয়েছে এর মধ্যে। আর তারপর আবার রাস্তার বাঁক ঘুরে আবার চলে আসতে পারো নেপালে। তো কোনো ভিসা বা কোনো কিছু ছাড়াই তুমি এই নেপাল তো আলাদা দেশ একটা, এখানে ঢুকতে পারো। কিন্তু তোমার জন্য লাগবে একটা আধার কার্ড, সচিত্র পরিচয়পত্র। তো আধার কার্ডটা অবশ্যই নিয়ে এসো। এখানে চেক করে তোমরা নেপালের ভিতরে ঢুকবে। ওখানে 4টে পয়েন্ট রয়েছে, ইচ্ছে করলে তোমরা যেতেও পারো। আর তাছাড়া রয়েছে পশুপতি মন্দির, যেটা তোমরা অবশ্যই দেখে আসবে। তো আমরা 4টে পয়েন্ট দেখিনি, কারণ ওইদিকে বাড়ি ফেরার ব্যাপার ছিল। এখনও আরও আছে দেখার জায়গা, তারপর বাড়ি ফেরা। তো সেই জন্য আমরা ওই পশুপতি মন্দিরটা একটু দেখে ওখান থেকে চলে এসেছিলাম। ছবি কষ্ট আসবে না, এই দিক থেকে দেখো আরো ভালো লাগছে।
চেকিংয়ের জন্য এখানে বিশালই লাইন পড়ে, চেক করে নিয়ে তোমরা চলে যেতে পারো। আর যে গাড়িতে করে তোমরা যাবে সেই গাড়ি কিন্তু এখানে ঢুকতে দেবে না, এখানে ওদের আলাদা গাড়ি আছে, সেই গাড়ি নিয়েই তোমাকে যেতে হবে। ওরা ওখানে গাড়ি ভাড়া বলে দেবে, সেই অনুপাতেই তোমাকে যেতে হবে। তো এখানে গাড়ি ভাড়া যদি একটা পয়েন্ট দেখো তাহলে 100 টাকা, আর যদি 4টে পয়েন্ট দেখো সেক্ষেত্রে 750 টাকা পড়বে। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি, একটু সামান্যই রাস্তা। তারপর আমরা নেপালের মধ্যে যে পশুপতি মন্দির আছে সেখানে চলে এসেছি। এই যে মন্দিরটা ভীষণই সুন্দর, একদম লক্ষ্মীনারায়ণ, বিষ্ণু, শিব, সন্তোষী মা, দুর্গা মা সমস্ত কিছুই এখানে একসাথে সমস্ত ঠাকুর মানে দেবতার রয়েছে এই মন্দিরের মধ্যে। বিষ্ণু তো তারপর তোমরা নেপাল বাজারে কিছু কেনাকাটা করতে পারো, আর তারপর সেখান থেকে চলে এসো গোপালধারা টি গার্ডেন। এই যে দেখো, এটাই হলো অপূর্ব জায়গা। এতক্ষণ ধরে যে দার্জিলিং ঘুরলাম, কিন্তু দার্জিলিংয়ের যে চা জগৎ বিখ্যাত সেই বাগানে আমাদের ঠিকঠাক দেখা হয়নি, তো আজকে সেই দেখা মিলল। এটা যেন তোমরা অবশ্যই দেখো, বিশাল মানে খুবই সুন্দর জায়গা। যদিও চা বাগানের ভিতরে তোমায় ঢুকতে দেবে না, সমস্তটাই বেড়া দিয়ে ঘেরা আছে, তবুও বাইরে থেকে ঘুরলেও তোমার চোখে এত সুন্দর জায়গা, ছবি তোলা, এটা তুমি যেন মানে কিছু কোনো মতেই মিস করো না। আর তোমরা চা কিনতে চাইলে এখান থেকেই চা কিনো, কারণ এখানকার চাটাই ভালো পাওয়া যায়। সব জায়গাতেই চা বিক্রি করে, কিন্তু দেখো প্যাকেটে মোড়াই থাকে, মানে চা না যায় দেখা, না পাওয়া যায় সেন্ট। তো এরা এখানে একদম প্যাকেটে তোমাকে খুলে দেখিয়ে দেবে চা কেমন। ভালো চা যেটা দার্জিলিং সেটা 200 টাকা শ, আর তাছাড়া মশলা চা, গ্রিন টি এগুলোও রয়েছে 200, 150, 250 যেমন বলবে তেমন। তো দার্জিলিং চাটা 200 টাকা শ, এটা সত্যি খুব ভালো ছিল, আমি নিজেও বাড়ি নিয়ে এসেছিলাম, মানে 2000 টাকা কিলো। তো তোমরা চাইলে এখানে কিনতে পারো, আর এখান থেকে তোমরা মানে দুপুরে লাঞ্চটাও সেরে নিতে পারো। এখানে ভেজ থালি 130, এগ ফ্রাই 160, আর ফিশ কারি 190। তো তারপর ওখান থেকে আমরা চলে আসবো আবারও কোথাও, দেখো ছবি, রং মশাল, স্কুল ছুটি, খোঁজমেরা, রূপকথা, পায়রাদের গল্প বল, বন্ধু চল। পাহাড়ি রাস্তা বেয়ে চায়ের বাগান ধরে চা তুলছে কত, দেখতে দেখতে একদম নিচে নেমে চলে আসছি। আর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে নিচে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মিরিকে।
এই বাগানগুলোর মধ্যে কিন্তু মানে চিতা থাকে, তো সাবধান, গাড়ি যদি কোনো সময় দাঁড়ায় তো একটু দেখে শুনে কাজ করবে। যদিও এখানে একসাথে অনেক গাড়ি অনেক মানুষ যায়, তবুও সাবধানতা থাকাই ভালো। অনেক এই যে চা তুলছে শ্রমিকরা, ওদেরকে অনেক আক্রমণ করে। তো কথা বলতে বলতে চলে এসেছি মিরিকে। আমাদের গাড়িটা একটু আগেই দাঁড় করিয়েছিল, ভিতরে পার্কিংয়ে দাঁড়ালে 50 টাকা এন্ট্রি ফি লাগবে, আর আমরা একটু আগে দাঁড়িয়ে এইটুকু চলে এসেছিলাম। তো মিরিকে যে গার্ডেন রয়েছে সেটা দেখার জন্য 20 টাকা লাগবে, আর মিরিক লেকের জন্য টিকিট কাটা কই কারো দেখতে পেলাম না, বুঝতে পারলাম না কোথায়। তো আমরা ওই গার্ডেনে 20 টাকা করে টিকিট কেটেছিলাম, তারপর ভিতরে ঢুকেছিলাম। তোমরা চাইলে বোটিংও করতে পারো, এখানে সেই সুবিধাও রয়েছে। ভীষণই সুন্দর জায়গা লেকটা, আর বিশাল বড় চারিদিকে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। উপরে পাহাড়ের কোলে বাড়ি, আর তার নিচে ঝাউ গাছ, মানে ওই পাইন গাছগুলো, আর তারপরে লেক। আর ওখান থেকে দেখে আমরা ট্রেন যেহেতু পাইনি তাই চলে এসেছিলাম বাসটার নাম ছিল আরাধনা। তো ওখানে বাসের ফোন নম্বর দেওয়া থাকলো সমস্তটাই। বাসটাও ছিল এসি বাস, সিটগুলো ভালো ছিল। আমরা যেহেতু ট্রেন পাইনি, মানে আমাদের কামরূপ এক্সপ্রেসে আমাদের ট্রেন টিকিট কাটা ছিল, কিন্তু ওয়েটিং থেকে আমাদের একটা কনফার্ম হয়েছিল আর পাইনি। তাই জন্য তোমাদের বারবার বলছি, যদি যেতে চাও তাহলে আগের থেকে টিকিট বুক করে রেখো, না হলে শেষে অনেক কষ্ট করতে হবে। কষ্ট বলতে একটু পয়সা খরচ হবে বেশি। তো যাই হোক, আমরা এই আরাধনা বাসেই চলে এসেছিলাম। তাছাড়া ওখানে আরও অনেক সরকারি বাস পাওয়া যায়। শিলিগুড়ি স্টেশন মানে তেনজিং নর্গে বাস স্টপেজে যাবে, সেখান থেকে প্রচুর সরকারি বাস পেয়ে যাবে, স্টেট বাসগুলো। তো আমরা এই বাসটাতে এসেছিলাম, তাই এর ফোন নম্বর দিয়ে দিলাম। তো তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকমই আরও অনেক টুরিস্টের আরও অনেক ভিডিও নিয়ে